মাঝ রাস্তায় শ্রুতি পার্থিবকে জানালো, পার্থিব জানায় যত দ্রুত সম্ভব সে পৌঁছে যাবে। বিভাকে ডাক্তার দেখে বলে আগামীকালই বিভা সিজার করানো উচিত। বাচ্চার পজিশন আকারের কথা চিন্তা করেই বিভাকে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। মাহাতিরও বিভার সুস্থতার কথা চিন্তা করে টু শব্দ করেনি, তার শুধু বিভাকে সুস্থ চাই। ভোরবেলায় পার্থিব শ্রুতি বাড়ি গিয়ে গোসল সেরে এসেছে। পার্থিব শ্রুতিকে খাওয়াতে চাইলেও কিছু খাওয়াতে পারেনি। পার্থিব নিজেও চিন্তিত, তবুও শ্রুতিকে যথেষ্ট সামলে রেখেছে সে। হাসিনাও এসে পুত্রবধূকে দেখে গেছে সকালবেলা, সাথে তাকে সাহস দিয়ে গেছেন। কিছুক্ষণ পর বিভাকে ওটিতে নেওয়া হবে। বিভা কেবিনের বেডে শুয়ে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। উপরে যতটাই নির্লিপ্ত, ভেতরে ভেতরে ততটাই ভঙ্গুর সে। বিভার নিজেকে ভীষণ অসহায় লাগছে। মনে হচ্ছে তার আপনজনদের মুখ সে আর কোনোদিন দেখবে না। এই তো তার সামনে দাঁড়ানো অশ্রুসিক্ত চোখের শ্রুতি, চিন্তিত মুখের পার্থিব, সাধারণ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মাহাতির বিভার মাহাতির। ভাবতেই চোখ গলিয়ে দুপাশ দিয়ে বেরিয়ে গেল অশ্রুধারা। বিভার ভীষণ আফসোস হলো, এত চেহারা মাঝে তার ছোট্ট ভাইটা নেই। সে যদি তার ভাইকে আর না দেখে, ভাবতেই বুকে কি যেন একটা কামড়ে ধরল। হামিমকে দেখতে পারলে হয়তো বুকটা শান্তি পেত। তার ভাই, তার মা মরা ভাইটা। বিভা শ্রুতিকে ডাকলো। শ্রুতি শুয়ে বিভার পাশে বসল। বিভার চোখ স্পষ্ট ছলছলে, অথচ মুখে হাসি হাসি মুখে বলল, শ্রুতি, আমি ভীষণ খুশি বল। হামিম হাঁটতে পারছে, একদিন দেখবি ও একদম সুস্থ হয়ে যাবে, তাই না বল? তোরা অনেক ভালো থাকবি, দেখিস। বিভার এমন অসংলগ্ন কথায় শ্রুতি যেন অন্য কিছুর আভাস পেল, কেঁদে ফেলল, বলল, এমন করে বলছিস কেন আপা? আমরা সবাই ভালো থাকবো, একসাথে ভালো থাকবো। বিভা সে কথা কানে নিল না। পার্থিবকে ডাকলো। পার্থিব বিভার সামনে দাঁড়িয়ে হাসতে চেয়েও পারল না, শুধু বলল, আমাদের ছোট্ট বাবাকে নিয়ে ফিরে আসুন আপা, আমরা সবাই অপেক্ষা করব আপনার জন্য। বিভা হাসতে চাইল, শ্রুতির দিকে ইঙ্গিত করে বলল, এই পাগলকে দেখে রেখো তো পার্থিব। পার্থিব সম্মতি দিল। পার্থিব বুঝলো বিভা এবার হয়তো মাহাতিরকে কিছু বলবে। পরিস্থিতি বুঝে শ্রুতিকে নিয়ে বাইরে গেল সে। বিভা চোখ বন্ধ করলো। মাহাতিরকে সে কি বলবে? সে যে এই মানুষটাকে কতটা ভালোবাসে তা কি বলবে? বিভা বলল, এদিকে আসুন। মাহাতির এগিয়ে এলো। সে যে কতটা ভয়ে আছে বিভা কি বুঝতে পারছে? তার বুকের হৃদযন্ত্র যে এত জড়ো বাজছে তা কি বিভা শুনতে পাচ্ছে? মাহাতির নিচু হলো। সে বিভার চোখের দিকে তাকাতে চাইছে না। মাহাতির তাকালেই যদি বিভা তার চোখের ভাষা পানি দেখে ফেলে। বিভা বলল, ভয় পাচ্ছেন মাহাতির? মাহাতির এতদিন ধরে বিভার মুখে ডাকটা শুনেও বুকটা কেমন যেন ধক করে উঠল। এতদিন যাবৎ মাহাতির চাইতো বিভা তার সাথে কথা বলুক। আর যখন বিভা কথা বলছে, মাহাতিরের মনে হলো তার শব্দ ভাণ্ডারে কোনো শব্দ বহাল নেই। বিভা মাহাতিরের গালে হাত রাখলো। ভীষণ যত্ন করে মাহাতিরকে ছুঁয়ে বিভা বলল, মুখটা শুকিয়ে গেছে আপনার। রাতে সকালে আমার জ্বালে কিচ্ছু খেতেও পারেনি, তাই না? এত চিন্তা করছেন কেন বলুন তো? আমি ওটিতে গেলেই খেয়ে আসবেন, কেমন? আমি জানি আপনার ক্ষুধা সহ্য হয় না। মাহাতিরের চোখের পাতা কেঁপে উঠল। বিভা এইভাবে কথা বলছে কেন? তার ভীষণ অসহায় বোধ হলো। মনে হলো এই দুনিয়াতে তার থেকে নিঃস্ব কেউ নেই। মাহাতির নিচের কাপা হাত বিভার মাথায় বুলিয়ে দিয়ে বিভা চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই খুব মায়ের কথা মনে পড়ল, দাদির কথা মনে পড়ল। বিভার মনে পড়ল নিজের বাবার বিশ্বাসঘাতকতার কথা। আচ্ছা, সে যদি না ফিরে আসে তবে কি মাহাতির বিশ্বাসঘাতকতা করবে? একদম তার বাবার মতো। বিভার মনে হলো কখনো মাহাতির এমন করবে না, সে এমন হতেই পারে না। আবার মনে হলো সে তো আমিন শিকদারকেও বিশ্বাস করত, কিন্তু আমিন শিকদার তো বিশ্বাসের মর্যাদা রাখেনি। মাহাতিরও যদি না রাখে, রাখবে না কেন? অবশ্যই রাখবে, কারণ সে জানে মাহাতির তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। নার্স এসে বিভাকে নিয়ে যেতে চাইল। সময় হয়ে গেছে। অগত্যা মাহাতিরও আর কিছু বলতে পারল না। বিভার হাত ধরে সেও বিভার সাথে সাথে হাঁটতে লাগলো। সামনেই দুজন নার্স বেডটাকে টেনে নিচ্ছে। মাহাতির নিচু হয়ে বলল, আমার তোমাকে ভালোবেসে মন ভরেনি বিভা। মাহাতিমকে নিয়ে ফিরে আসো, দুজন একসাথে ভালোবাসতে চাই। আমি অনেক ভালোবাসবো তোমাদের, দেখো তুমি। মাহাতিরের কথায় বিভার চোখ থেকে উত্তপ্ত অশ্রু গড়ালো। নিজের সন্তানের কথা চিন্তা করে মনের খারাপ ভাবনা থেকে শেষবারের মতো বলল, আমার ছেলের খেয়াল রাখবেন মাহাতির, ওকে মোটো কষ্ট দেবেন না। বলতে বলতেই চোখ গেল দূরে দাঁড়ানো শ্রুতি, পার্থিবের দিকে। তাদের দেখে মাহাতিরের মুখ দেখে হাসি মুখে চোখ বন্ধ করলো বিভা। সে বুঝলো তাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো। ইস, বড্ড ভুল হলো। আফসোস হচ্ছে ভীষণ। মাহাতিরকে ভালোবাসি বলা হলো না। একবার বললেও তো পারত। আর যদি না বলা হয়?
সে দুদিন আগেই সংবাদে শুনেছিল একজন মা দুজন সন্তান জন্ম দিয়ে মারা গেছে। সেও যদি মারা যায় তার মায়ের মতো, তাহলে ভালোবাসিটা বলে দিলে হয়তো এত আফসোস হতো না। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হতেই শ্রুতি স্তব্ধ হয়ে গেল। মনে হলো 9 বছর আগে যেভাবে দরজা বন্ধ হয়েছিল ঠিক একইভাবে দরজা বন্ধ হলো। চোখের সামনে ভাসতে লাগলো নিজের মায়ের মুখ, চোখ গলিয়ে পড়তে লাগলো অশ্রুধারা। পার্থিবের দিকে ঘুরে জড়বস্তুর মতো বলতে লাগলো, আমি বুঝে গেছি সব। আপা বাসে না পার্থিব, আপা আর বাসবে না। আমার মা আসেনি, আপাও আসবে না, আপাও চলে গেল আমাকে ছেড়ে। পার্থিব গম্ভীর চোখে দেখলো শ্রুতির ঠোঁট ভেঙে নাক ফুলিয়ে ভীষণ যন্ত্রণায় কান্না গেলা কথাগুলো। পার্থিব শ্রুতিকে বুকে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। শ্রুতির কানে ধীর কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। আপা আসবে। আপনি না আমাকে বিশ্বাস করেন? এবার একটু করেন শ্রুতি, আপা সত্যিই আসবে। থাই গ্লাস দিয়ে বাহিরে তাকিয়েছে মাহাতির। চারপাশে কত মানুষ, অথচ ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ভাগ্য তেমন ভাবে তাকে কখনো জিতিয়ে দেয়নি, আবার হারিয়েও দেয়নি, মাঝামাঝি পর্যায়ে রেখেছে। তার এই পরিস্থিতির মাঝামাঝি কি হতে পারে? মস্তিষ্ক বলল মাঝামাঝি তখনই হবে যখন একজন বেঁচে যাবে, অন্যজন মারা যাবে। কথাটা ভাবতেই পাজোড়া কেমন কেঁপে উঠল। আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, দুর্বল লাগছে ভীষণ। থাই গ্লাসে নিজের হাত রেখে মাথা নিচু করে বদ্ধ চোখে বাহাতির নিজ মনে বলল, আমি ভবিষ্যতের সকলের জিতের বিনিময়ে এইবার জিততে চাই। বিভাকে চাই, আমার সন্তানকে চাই। আমাদের জিতিয়ে দিন আল্লাহ, বাকিটা জীবন না হয় হাসি মুখে হার মেনে নিব। অ্যাপ্রন পড়তে পড়তে ওটিতে ঢুকছে ডাক্তার। চারদিকে তাকাতেই দেখতে পেল মাহাতিরকে। প্রতিদিনই সে এমন অসহায় নিঃস্ব স্বামীদের কাছের মানুষদের দেখে, তবে এই পুরুষটিকে কি একটু বেশি নিঃস্ব লাগলো তার কাছে? ডাক্তার বুঝতে পারল না, শুধু কানে ভাসলো কিছু কথা। আপনার কাছে অনুরোধ, আমার স্ত্রী যেন সুস্থ হয়ে ফেরে। আপনারা যত টাকা চেয়েছেন আমি দিয়েছি, আরও বললে আরও দেব। বিনিময়ে আমার স্ত্রী সন্তানকে সুস্থ চাই। কথাটা গম্ভীর মুখে বলেছিল পুরুষটি, কেমন একরোখা কণ্ঠ, অথচ তার কাছে মনে হলো কণ্ঠে ছিল একরাশ লোকায়িত আকুলতা, অনুরোধ। পার্থিব শ্রুতিকে জড়িয়ে বসে আছে, নিস্তব্ধ তো চারপাশ। এই তো সেদিন শ্রুতি বলছিল, চারপাশে এত খুশি কেন পার্থিব? সত্যি তো, এতদিন চারপাশে কত খুশি ছিল। এতদিন বেশি খুশি ছিল বলেই কি এখন বেশি দুঃখ যন্ত্রণা পাচ্ছে? পার্থিব গম্ভীর মুখে চোখ তুলে চাইল। দূরে মাহাতির ভাই দাঁড়ানো। পার্থিব তার মনের অবস্থা সম্পূর্ণ বুঝতে না পারলেও বুঝতে পারছে, কিন্তু কিছুই করার নেই। পার্থিব একবার শ্রুতি একবার মাহাতিরকে দেখল। মনে পড়ল হামিমের নিষ্পাপ মুখমণ্ডল। চোখ বন্ধ করে দোয়া করল, সবার মুখে হাসি ফুটিয়ে দাও আল্লাহ। কাউকে কখনো নিরাশ করনি তুমি, আমাদেরও করো না। এতদিন যতটুকু খুশি ছিলাম তার থেকেও দ্বিগুণ খুশি ফিরিয়ে দাও আল্লাহ, প্লিজ। মাহাতির এখনো আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে, দুহাত বুকে গুজে দৃষ্টি তার বাইরের দিকে। তাকে দেখে নিঃসন্দেহে কেউ ভেবে বসবে লোকটা হয়তো পরিবেশ পর্যবেক্ষণ করছে, কিংবা গাছপালা গুনছে, কিংবা বিল্ডিংও গুনতে পারে এত মনোযোগ দিয়ে। অথচ এসবের কিছুই মাহাতির করছে না। তার দৃষ্টি বাইরে থাকলেও মাথা মন সব জুড়ে কেবল একটাই নাম, বিভা, বিভা, বিভা। মাহাতির দৃষ্টি ফেরালো নিশ্চুপ হয়ে বসে থাকা পার্থিবের দিকে। শান্ত কণ্ঠে বলল, কতক্ষণ হয়েছে পার্থিব? পার্থিব ঘড়ি না দেখেই বলে দিল, কেবলমাত্র 35 মিনিট হয়েছে ভাই। শ্রুতি ঠায় পড়ে আছে পার্থিবের কাঁধে। সিজার তেমন ভয়ঙ্কর কোনো ব্যাপার নাই, প্রতিদিনই কত কত মানুষ সিজার করাচ্ছে। তবুও শ্রুতির কাছে ব্যাপারটা আতঙ্কের। মায়ের মৃত্যুই হয়তো তার একটি কারণ। শ্রুতি পার্থিবের পাশে তাকালো। তার শাশুড়ি তানহা এসেছেন। শাশুড়িকে দেখে এক দফায় কান্না শেষ শ্রুতির। এই সময় তানহার আসার কোনো কারণ ছিল না, তবুও নাকি চিন্তা হচ্ছিল বলে চলে এসেছে। এই খারাপ সময়ের মাঝেও ব্যাপারটা বেশ মুগ্ধ করলো শ্রুতিকে। নিজের শাশুড়ির প্রতি ভালোবাসা বাড়িয়ে দিল। পার্থিবের উত্তর শুনে মুখ ফেরালো মাহাতির। সময় যেন পুরাচ্ছে না। মাত্র 35 মিনিট হয়েছে। ডাক্তার বলেছিল সর্বনিম্ন 45 মিনিট, সর্বোচ্চ 1.5 ঘন্টাও লাগতে পারে। মাহাতির নিজেকে আশ্বস্ত করতে চাইল, এই তো আর কিছুক্ষণ, এরপরেই বিভা চলে আসবে। বিভা যাওয়ার পর থেকেই খারাপ ভালো নানান চিন্তা মাথায় খেলছে। সবকিছু ছাপিয়ে এবার বেশ অভিমান হলো। বিভা তাকে যাওয়ার সময় এইভাবে কেন বলল? তবে কি বিভা তাকে বিশ্বাস করে না? বিভা কেন বলল আমার বাবার খেয়াল রাখবেন? মাহাতির কি খেয়াল রাখতো না? সে কি ভালোবাসে না নিজের ছেলেকে? ও কি এত খারাপ? খারাপ চিন্তা, রাগ, অভিমান মিলিয়ে মনটা কেমন বিষাক্ত হয়ে উঠল। মনটা ছিঁড়ে এনে ফেলে দিলে বোধহয় শান্তি পাওয়া যেত। পেরিয়ে গেছে আরো কিছু সময়। মাহাতির কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হচ্ছে। 50 মিনিট হয়ে এলো, কোনো খবর নেই কেন? সে যে আর পারছে না, ধৈর্য কুলাচ্ছে না।
মাহাতিরের ডাকে আল্লাহ বোধহয় সহায় হলেন। সেই মুহূর্তে নার্স কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সহ ওটিতে ঢুকতে ঢুকতে হাসি মুখে বললেন, বেবিকে ভালোভাবে বের করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছে দিব। কথাটা যেন মাহাতিরের বুকে আশ্রে পড়ল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। পার্থিব উঠে মাহাতিরের কাছে গেল, কাঁধে হাত রেখে বলল, কংগ্রাচুলেশনস ভাই, বাবা হয়ে গেলেন, আর আমি ছোট আব্বু। মাহাতির পার্থিবের দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারল না। চোখের পলক ফেলে কিছু বলতে চাইল, হাসার চেষ্টা করেও পারল না। পার্থিব হয়তো বুঝলো সামনের মানুষের মনের অবস্থা, বলল, রিল্যাক্স ভাই, আমাদের বাবা ঠিক আছে, আপাও ঠিক থাকবে, এরপর আমরা সবাই কিন্তু একসাথে ঘুরতে যাব। মাহাতির এবার হেসে দিল সামান্য, তবে মলিন ভাবে। পার্থিব আর ঘাটালো না, শ্রুতির দিকে তাকিয়ে লক্ষ্য করলো শ্রুতির মিশ্র প্রতিক্রিয়া। এমনিতে মেয়েটাকে উত্তেজিত মনে হচ্ছে, আবার চোখ জুড়ে নিজের আপার জন্য চিন্তা, হাহাকার। পার্থিব হাফ নিঃশ্বাস ছাড়ল, মায়ের কাছে গিয়ে বলল, মা, অসুবিধা হচ্ছে? কিছু লাগলে বলো। তানহা বেগম সরল, হাসলেন, মাথা নেড়ে জানালেন অসুবিধা হচ্ছে না। মাহাতির তাকিয়ে আছে ওটির দিকে। বাচ্চা পৃথিবীর আলো দেখেছে, কথাটা তাকে জিতিয়ে দিয়েছে। তবে এখনো সে নিজের হাড়জিতের মাঝামাঝিতে অবস্থিত। ভীষণ ক্লান্ত লাগছে, শরীর মন সব যেন ভেঙে আসছে। হঠাৎ বাচ্চার চিৎকারে চারপাশে এলোমেলো হয়ে গেল মাহাতিরের। মাহাতির ত্রস্ত পায়ে এগিয়ে গেল, সাথে উঠে এলো পার্থিব, শ্রুতি, তানহা সবাই। নার্স বেরোলো হাসি মুখে, কোল জুড়ে নবজাতক একটি শিশু। নার্স উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মাশাল্লাহ, আপনাদের 3.5 কেজি ওজনের সুস্থ ছেলে সন্তান হয়েছে। বাচ্চাটা তো কাঁদছিলই না, এরপর ডাক্তার পিঠে চাপড় দিতেই তার কান্না শুরু, এখন থামানো যাচ্ছে না। নিন। মাহাতির আগাতে পারল না, নিজের উপর বিশ্বাস হলো না বিন্দু পরিমাণে। সাথে বিভার বলে যাওয়া কথায় বিভার প্রতি অভিমানের সাথে সাথে নিজের প্রতি বিশ্বাসও হারালো মাহাতির। সবাইকে অপেক্ষা দিয়ে সে দূরে চলে গেল। পার্থিব অবাক হওয়ারও সময় পেল না, বাচ্চার কান্না এগিয়ে গিয়ে সে কোলে তুলে নিল। অমনি দুপাশে এসে দাঁড়ালো তার মা এবং বউ। শ্রুতি বাচ্চাটার দিকে তাকিয়ে কথা বলতে ভুলে গেল, তাকিয়েই রইল। পার্থিবের অবস্থাও কিছুটা নাজেহাল, ভীষণ ভয় লাগছে। কি সুন্দর ফুটফুটে মুখ, সদ্য ফোটা গোলাপের মতো। তানহা মাহাতিরের ব্যাপারে গেল না, পার্থিবকে বলল, পার্থিব, কানে আজান দাও বাবা। পার্থিব নিজের বোকামতে অবাক হলো। আজান না দিয়ে কি করছিল সে? বাচ্চাটাকে বুকের সাথে মিশিয়ে উঁচু করে ধরে আজান দিল পার্থিব। আজান শেষ করে বাচ্চাটার টলমল মুখের দিকে তাকিয়ে বলল, কি বাবা, চিনতে পারছো? আমি তোমার ছোট আব্বু। ঠিক সেই মুহূর্তে সবাই শুনতে পেল নার্সের ব্যগ্র কণ্ঠ, হ্যালো, শুনছেন? আপনাদের পেশেন্টকে 1 ঘন্টা পর কেবিনে দেওয়া হবে, আর এই ওষুধগুলো কেউ নিচ থেকে নিয়ে আসুন। এমন অপ্রত্যাশিত হঠাৎ কথায় সবাই চমকে উঠল। সবার বুক থেকে সরে গেল বিশাল বড় ভারী এক পাথর। মাহাতির 2 সেকেন্ড চুপ করে বুঝতে চেষ্টা করলো নার্সের কথা। এরপর দ্রুত এগিয়ে নার্সের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে বলল, উত্তেজিত কণ্ঠে বলল, আমি নিয়ে আসছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। যেতে যেতে মাহাতিরের মনে হলো সে জিতে গেছে। হ্যাঁ, মহান আল্লাহ তাকে জিতিয়ে দিয়েছে। ভাবতেই 2 হাতে নিজের মুখ মুছে নিজেকে শান্ত করতে চাইল মাহাতির। বুকে অজানা সুখময় ব্যথা, অথচ মুখে হাসি ফুটতে চাইছে। মাহাতির উপরে তাকিয়ে স্বস্তির সাথে চোখ বন্ধ করলো। তার ভঙ্গিতে প্রকাশ পেল সৃষ্টিকর্তার প্রতি নীরব কৃতজ্ঞতা। শ্রুতি বিভার খবর শুনে পার্থিবের দিকে তাকাতেই পার্থিব হাসি মুখে বলল, কি বলেছিলাম শ্রুতি, বলেছিলাম না আমাকে বিশ্বাস করুন, আপা ফিরে আসবে। তো আপনি তো আমাকে বিশ্বাসই করলেন না, বসে বসে চোখের টাঙ্কি খালি করলেন। পার্থিবের কণ্ঠে দুষ্টমি। শ্রুতি ফিক করে হেসে ফেলল। শ্রুতির হাসিতে তার সব দাঁত বেরিয়ে এলো। শ্রুতি নিজের আনন্দ, খুশি, উত্তেজনা কমাতে তানহা বেগমকে জড়িয়ে ধরল। আবার তাকে রেখে এসে পার্থিবের কোলে থাকা বাবুর কপালে চুমু খেল। এরপর বাবু সহ পুরো পার্থিবকে পাশে থেকে জড়িয়ে ধরল। শ্রুতির কাণ্ডে পার্থিব হেসে ফেলল। মনে হলো চারদিকে শুধু খুশি আর খুশি। সে সৃষ্টিকর্তার কাছে দ্বিগুণ খুশি চেয়েছিল। পার্থিবের মনে হলো সৃষ্টিকর্তার শতগুণ খুশি ঢেলে দিয়েছে। চারপাশের আবহাওয়াটাতে শুধু শান্তি আর শান্তি। বিভাকে কেবিনে দেওয়া হয়েছে। জ্ঞান ফেরার পর সকলের সাথে দেখা করা শেষ। পার্থিব, শ্রুতি, তানহা, হাসিনা, সিদ্দিক সাহেব সকলের সাথেই বিভা টুকটাক কথা বলেছে। সকলের হাসি দেখে বুক জড়িয়ে বয়ে গেছে আত্মিক তৃপ্তি, প্রশান্তি। বিভা এখন তাকিয়ে আছে সকলের দিকে। এত এত মানুষের ভালোবাসা দেখে বিভার মনে হলো সে ভীষণ মূল্যবান কেউ। আসলেই তো মূল্যবান। তবে সে যেমন মূল্যবান, সামনের মানুষগুলিও তার কাছে মূল্যবান, ভীষণ মূল্যবান।
তো মানুষগুলোর দিকে তাকিয়ে সে নিজের ব্যথা ভুলে অন্যরকম একটা শান্তি পাচ্ছে। তবে শান্তির মাত্রা আর একটু গাঢ় হতো যদি মাহাতিরকে এবং তার সন্তানের দেখা পাওয়া যেত। শুনেছে মাহাতির নাকি বাচ্চাকে কোলেই নেয়নি। শুনে বিভার ইচ্ছে করলো মাহাতিরকে নাক বরাবর দুটো ঘুষি মারতে। বাচ্চাটাও নেই। ডাক্তার নিয়ে গেছে সাধারণ পরীক্ষা করার জন্য। বিভা নড়তে গেলেই পেটে টান খেলো। ব্যথা মুখ কুচকে চোখ বন্ধ করে ফেললো সে। কিছু মুহূর্ত বাদেই বাচ্চার কান্নায় চোখ খুলে ফেললো বিভা। কেবিনে তখন শুধু শ্রুতি, পার্থিব। বিভা তাকিয়ে দেখলো নার্স বাচ্চাকে কোলে নিয়ে ঢুকলো। সাথে পেছন পেছন এলো এতক্ষণ যার তৃষ্ণায় বুকে রক্তক্ষরণ হচ্ছিল, সে কাঙ্ক্ষিত ব্যক্তি। বিভা মাহাতিরকে এক পলক দেখে বাচ্চার কান্নায় বাচ্চার দিকে চাইলো। নার্স বাচ্চাকে বিভার পাশে শুয়ে দিতেই বিভা ঘাড় উঁচিয়ে দেখতে লাগলো নিজের সন্তানকে। ছোট কোনো বাচ্চা খেলনা পেলে যেমন আনন্দ প্রকাশ করে, ঠিক সেভাবে খিলখিল করে হেসে উঠল বিভা। হাসি মুখে একবার মাহাতিরের দিকে তাকিয়ে আবার শ্রুতি পার্থিবের দিকে তাকিয়ে বাচ্চার কপালে চুমু খেলো। উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগলো, বাবা, আমার বাবা, আমার ছেলে। মাহাতির চোখ জুড়িয়ে দেখলো তার স্ত্রীর সন্তানের হাসি মুখ। আর সে পরিপূর্ণ, তার জীবন পরিপূর্ণ। বাচ্চাটা কি সুন্দর মায়ের দিকে তাকিয়ে হাসছে। বিভার হাসির আওয়াজগুলো তার কানে এলো ভীষণ শ্রুতি মধুর হয়ে। তবে বাচ্চাকে এখনো কোলে নেয়নি সে। বাচ্চার দিকে তাকিয়ে মুখটা শুকিয়ে গেল, ভেতরটা ছেয়ে গেল নিদারুণ যন্ত্রণায়। শ্রুতি পার্থিব বেরিয়ে গেল। বিভা এখনো বাচ্চার গালের সাথে নিজের গাল মিশিয়ে রেখেছে। কিছুক্ষণ পরপর চুমু খাচ্ছে। দৃষ্টি মাহাতিরের দিকে যেতেই থেমে গেল বিভা। কাতর চোখে চেয়ে রইল। ভালোবাসায় সিক্ত হয়ে বিভা বলল, এদিকে আসুন মাহাতির, বাবুকে কোলে নিন। বিভার এমন কথায় অভিমানে মাথা নিচু করে ফেললো মাহাতির। বিভা নিষ্পাপ সরল গলায় বলল, কি হলো? আসুন, আমি তো উঠে বসতে পারছি না। বসতে পারলে আমি নিজে আপনার কোলে দিতাম। মাহাতির এগিয়ে এলো। বেডের পাশে নিচু হয়ে দেখতে লাগলো নিজের সন্তানকে। বিভা হাসি মুখে বলল, কোলে নিন মাহাতির, আপনারও বাচ্চাও। কথাটাই কি প্রকাশ পেল মাহাতির জানে না। অধিকার আত্মবিশ্বাস যেন উড়ে উড়ে ভর করলো তার ওপর। নিজের সন্তানকে তুলে নিল দুহাত। বিভাই তুলে দিল। বাচ্চাকে বুকে জড়িয়ে ধরতেই যেন বুকের ভেতর উথাল পাথাল শুরু হলো। নিজের সন্তানের এমন নির্মল ছোঁয়ার মাহাতিরের ইচ্ছা করলো বাচ্চাটাকে চাপটে ধরতে। তবে তা করা যাবে না, তাই তো আলতো করে বুকের সাথে চেপে ধরলো। একবার বাচ্চাটার দিকে তাকাতেই দেখতে পেল মার্বেলের মতো চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মাহাতির ভীষণ যত্ন নিয়ে নিজের সন্তানকে চুমু খেতেই তার চোখের কোণ বেয়ে পড়লো দুফোঁটা অশ্রু। অশ্রুকণা হয়তো পড়লো কিছু ঘন্টা আগে জন্ম নেওয়া নবজাতকের মাথায়। তাই তো আবার গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো। বাচ্চার এমন চিৎকারে সকল ভালো লাগায় ভাটা পড়লো। নিজের সন্তানের দিকে বুড়ুকুচকে চেয়ে রইল মাহাতির। বিভা হেসে ফেললো মাহাতিরকে দেখে। বাহিরে বসে আছে শ্রুতি। পার্থিব তাকে খাইয়ে বাসায় গেছে, একটু আসবে হামিমকে নিয়ে। এরপর তারা একসাথে চলে যাবে বাসায়। রাতে মাহাতির থাকবে। বিভাকে ছাড়া হবে 5 দিন পর। শ্রুতি তাকিয়ে দেখলো মাহাতির বেরিয়ে আসছে। এসে তার পাশেই বসলো। শ্রুতি তাকিয়ে রইলে মাহাতির নিচ থেকেই বলল, ডাক্তার বললো ওরা এখন একটু ঘুমোবে। শ্রুতি চুপ করে রইল। এরপর নিজে থেকেই সে বলল, আমি জিতে গেলাম ভাইয়া। শ্রুতির কণ্ঠে খুশি উপচে পড়ছে। মাহাতির শ্রুতির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটা খুশি নিয়ে তাকিয়ে আছে। শ্রুতি আবারও বলল, আপাকে ভালোবাসার চ্যালেঞ্জ আমি জিতে গেলাম। মাহাতির সরুভাবে হাসলো। হেসে মাথা নিচু করলো। শ্রুতি ফের বলল, শুধু জিতিনি, একদম ভালোভাবে জিতে গেছি। আপনি মারাত্মকভাবে ভালোবেসে ফেলেছেন, আর আমি মারাত্মকভাবে জিতে গেলাম। মাহাতির তার পাশের পাজি মেয়েটাকে কি বলবে বুঝতে পারল না। অবশ্য তার মুখ থেকে সরুও হাসি ছড়ছে না। শ্রুতি বলল, মাঝে মাঝে হেরে যাওয়া ভালো, কিন্তু আমি সবসময় জিতে যাই। বাবার সাথে জিতেছি, আপনার সাথেও। শ্রুতির উচ্ছ্বাস থামছে না। মাহাতিরও এবার ভালোভাবেই হেসে ফেলল। সিদ্দিক চলে গেছেন বিভার নিজেদের নাতিকে দেখে। তানহা বেগমকেও পার্থিব নিয়ে গেছে। মাহাতির শ্রুতিকে বলল, খেয়েছো কিছু? নিয়ে আসি। শ্রুতি হাঁপ ছেড়ে বলল, পার্থিব খাইয়ে দিয়ে গেছে। এবার অন্তত আপনি কিছু খেয়ে দিন, নয়তো আপার কাছে বলে দিব। হামিম বাসায় শ্রুতি পার্থিব কাউকে না পেয়ে জোরে জোরে কান্না করেছে শুনে শ্রুতির মনটা হালকা খারাপ হলো। তবে এত খুশির মাঝে মনটা বেশি খারাপ করতে পারল না। হাসি মুখে হামিমের মাথায় হাত বুলিয়ে দিল। হামিম বিভার দিকে আসতে বিভা চোখ ভরে নিজের ভাইকে দেখল। ভাই তাই দাঁড়িয়ে আছে। এত এত খুশির মাঝে এই খুশিটাও বিভার মন আরো ভালো করে দিল। কানে শোনার থেকে চোখে দেখা এত ভালো লাগছে কেন? বিভা কিছুক্ষণ নিজের ভাইকে আদর করে টুকটাক কথা বলল।
এরপর পার্থিব, শ্রুতি, হামিম সবাই তার কেবিনে রইল। যাদের অনুপস্থিত ছিল তা অপূর্ণ হলো। মাহাতির বাবুকে নিয়ে ঘরে ঢুকতে শ্রুতি কোলে নিল, বাচ্চাটার সাথে খেলতে লাগলো। বাচ্চাকে নিয়ে হামিমের কাছে গেলে হামিম ভীষণ অসহায় কণ্ঠে বলল, এটা তো মুরগি না, হাতিও না। মাহাতির হতাশ হলো। এই ছেলে আবার শুরু করেছে। মাহাতির মনে হলো হামিমকে তো স্কুলে ভর্তি করানো হয়নি, ভর্তি করালে পড়ালেখায় সবসময় ভালো করবে ছেলেটা। সে কবে কার কোন কথা এখনো ধরে বসে আছে, নিশ্চয়ই পড়ালেখাও ভুলবে না। মাহাতির তাও খুশি হলো। ব্যাপারটা মুরগিতে আছে, মুরগি তো থাকাই ভালো। ভাগ্য ভালো তাকে এসে জাপটে ধরে বলেনি হাতির বাচ্চা দাও। শ্রুতি হামিমের কথা বুঝলো না, ঘরে থাকা কেউই বুঝলো না। শ্রুতি ভূতা মুখে বলল, বাচ্চা মুরগি কেন হবে ভাই? ও তো আপার বাচ্চা, মানুষের বাচ্চা মুরগি হয়? হামিমের সাথে যেন শ্রুতিও অবুঝ হয়ে গেল। হামিম শ্রুতির উত্তর দিল না, গম্ভীর মুখে হেঁটে গিয়ে বসলো চেয়ারে। হামিমকেও আর কিছু বলা হলো না। শ্রুতি বলল, আচ্ছা ওর নাম কি হবে? পার্থিব হতাশ গলায় বলল, আপনি এত এত নাম দেখলেন অথচ কোনো নামই আপনার পছন্দ হলো না? না হয়নি তো এখন। বিভা হাসি মুখে বলল, ওর নাম মাহতিম। ভালো না এটা? পার্থিব হাসি মুখে উত্তর দিল, মাহাতির ভাইয়ার ছেলে মাহাতিম। ওয়াও, গ্রেট। শ্রুতিও খুশি হলো। নিজের কোলে থাকা বাচ্চাটার গাল আঙুল দিয়ে নাড়িয়ে দিয়ে বলল, কি মাহতিম বাবা, পৃথিবীতে এসে কেমন লাগছে আমার আব্বুটা? বলেই দুগালে সময় নিয়ে চুমু খেল শ্রুতি। ঠিক তখনই কান্নার আওয়াজে মুখ তুলে ফেলল শ্রুতি। কি, বাচ্চাটা তো কাঁদছে না, তাহলে কাঁদছে কে? তখনই পেছনে ঘুরে দেখলো হামিম নিজের পা দিয়ে মেঝেতে বাড়ি দিচ্ছে আর কাঁদছে। সবাই ভীষণ অবাক হলো। বিভা উতলা কণ্ঠে বলল, হামিম এদিকে আসো, কি হয়েছে? কাঁদছো কেন ভাই? হামিম সত্যি সত্যি উঠে এলো, তবে বিভার কাছে না গিয়ে মাহাতির কোমর জড়িয়ে বলল, নড়াচড়া হাতি এনে দাও, আমার পেটে প্লিজ দাও। সবাই ভেবেচেকে খেয়ে তাকিয়ে রইল। মাহাতির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নিজের শালার দিকে। এইটাই হয়তো বাকি ছিল। বিভা হামিমকে ডাকলো, হামিম এদিকে আসো, আমাকে বলো, আমি এনে দেবো। আর তোমার হাতি লাগবে কেন? হামিম বেডের পাশে এসে বেডের সাইডে থাকা শক্ত অংশ আঁকড়ে ধরল, গড়গড় করে বলল, একদিন বড় ভাইয়া এসে আমাকে বলল সে নাকি বাবা হবে আর আমি মামা। এরপর বলল আমি খুশি নাকি। তারপর বলল বাবু সে তোমার পেটে কি হবে যে তোমার পিছে হাঁটবে। আর বলল আর গুলা বলল। বিভা হতভম্ব হয়ে নিজের ভাইয়ের কথা শুনল। একবার মাহাতিরের দিকে তাকাতে গিয়েই চোখে পড়ল শ্রুতি তার বাচ্চাকে পার্থিবের কোলে দিয়ে নিজে চেয়ারে বসে হাসছে। বিভাকে আরেকটু হতভম্ব করতে হামিম বলতে শুরু করলো, তোমার পেটে মানুষের বাচ্চা, আমার পেটে হাতির বাচ্চা তো দিতে পারো। আমার একটা নড়াচড়া করা হাতি লাগবে, কেন দিচ্ছে না? বলেই মুখ ভেঙে কেঁদে ফেলল হামিম। মাহাতির হতাশার শ্বাস ফেলল। এখন সে একদম নিশ্চিত যে এই ছেলে ক্লাসে টপ করবে, অবশ্যই করবে। ক্লাসের বাকি ছেলেদের কথা ভেবে দুঃখী হলো মাহাতির। বিভা চোখ বন্ধ করলো। তার নিজেরও ভীষণ হাসি পাচ্ছে। শ্রুতি তো কুটকুট করে হেসেই যাচ্ছে। হাসি থামিয়ে কোনো মতে বলল, এই কারণে তুই এত হাতির বাচ্চা করিস? বলে আরেক দফা হাসা শুরু করলো সে। হামিম মুখ গোমরা করে মাহাতিরের হাত টেনে পড়ল, দিবে না হাতির বাচ্চা, আমাকে এত কিছু দাও, একটা হাতির দাও। আমার হাতির নাক অনেক ভালো লাগে, ধরে হাতিকে উড়াবো আমি, তাই ও চাচ্ছি। শ্রুতি এবার শব্দ করে হেসে দিল। হামিমকে কাছে ডেকে বলল, শুধু বড় ভাইয়ার কাছে চাচ্ছ কেন? ছোট ভাইয়ার কাছেও চাও। বড় ভাইয়া না হয় হাতি দেবে, সে না হয় কাঠবিড়ালি দেবে। উৎসুক হয়ে বলল হামিম। শ্রুতি হাসতে হাসতে বলল, দিতেও পারে। হামিম এবার পার্থিবের কোমর জড়িয়ে ধরল। পার্থিব হতবাক হয়ে চেয়ে রইল শ্রুতির দিকে। তাকে ফাঁসানোর কোনো দরকারটা ছিল? হামিম বলল, একটা কাঠবিড়ালি দিবে ভাইয়া। হাতি তো বেশ ছিল হামিম, কাঠবিড়ালি কেন চাই? তাই আমি কাঠবিড়ালিকে জিজ্ঞেস করবো যে কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, মুড়ি খাও, ভাত খাও, তাই লাগবে। মাঝে আবৃত্তির মতো করে বলল হামিম। হতাশের ওপর আরেক ধাপ হতাশ হলো পার্থিব।
কাজী নজরুল ইসলামের কি খুব দরকার ছিল কবিতাটা তৈরি করার? নয়তো এজেরটায় বেঁচে যেত সে। মাহাতির পার্থিবের কাছে ঘ্যান ঘ্যান করতেই লাগলো দুজন। অন্যদিকে বিভা শ্রুতি হেসেই যাচ্ছে। শ্রুতি নিজের পেট চেপে আছে, আর হাসি সম্ভব নয়, তবুও থামছে না। গাল চাপা ব্যথা হয়ে গেল। মাহাতির ভুরু কুচকে হামিমের দিকে তাকিয়ে আছে। পার্থিব ভুরু কুচকে অসহায় মুখে তাকিয়ে আছে। তাদের বিপরীতে হামিমের নিষ্পাপ সরল মুখ। মাহাতির মনে মনে প্রতিজ্ঞা করল, ইহজনমে সে আর কোনোদিন অতিরিক্ত কথা বলবে না। এমনিতে তো তার মুখ দিয়ে কথা বেরোয় না, ওই দিন কেন বেরিয়েছিল? আবহাওয়ার বদল ঠান্ডা চোখে দেখছেন আমিন শিকদার। এই তো সারা সকাল খড়খড়ে রোদ ছিল, রোদের তাপে চামড়া পুড়ে যাওয়ার জোগাড় হচ্ছিল, আর এখন কেমন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। অদ্ভুত ব্যাপার স্যাপার। আভার মন মেজাজের মতো আমিন সাহেবের মন মেজাজও তেমন ভালো নেই। ইদানিং সে কেমন যেন হয়ে গেছে। কোনো কিছুই তাকে আকর্ষণ করে না, দুনিয়াবি কিছুই তাকে খুশি করতে পারে না। সেদিন অফিসে তার ম্যানেজার তাকে নতুন প্রজেক্টের ব্যাপারে বলল, সে প্রজেক্টটা নিয়ে কাজ করলে মাসে ভালোই একটা লাভের অংশ আসতো। তবে সে তা করল না। কেন করল না জানে না, মন টানল না, আগ্রহ পেল না, করল না। বেশ, আসলে মনের ওপর কারো জোর চলে না। আমিন সাহেব জানালায় এসে দাঁড়ালেন। এখন কেমন যেন হঠাৎ হঠাৎ করেই ছোটবেলার কথা মনে পড়ে। শৈশব, কৈশোর, যৌবনকালের স্মৃতি সব এসে তার মস্তিষ্কে আন্দোলন করে। নিজেকে ভীষণ একা একা লাগে। কিন্তু সে কি একা? না তো, সে মোটেও একা নয়। এই তো পেছনেই তার স্ত্রী শুয়ে আছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। স্ত্রী আছে, 3 ছেলে আছে। একা কোথায়? তবে আসলেই কি তারা আছে? আগের কথায় একটু ভুল হলো। তার স্ত্রী নয়, এটা তার দ্বিতীয় স্ত্রী। 3 ছেলে নয়, তার সন্তান 2 মেয়ে 1 ছেলে। আমিন সাহেব হঠাৎ করেই ভীষণ অস্থিরতা অনুভব করলেন। মাথার ভেতর সব কেমন ছিড়িয়ে ছটিয়ে যাচ্ছে। কিছুর হিসাবই সে মেলাতে পারছে না। সে মানতে চাইছে তার সব কিছু আছে, অথচ কোথাও থেকে চিৎকার ভেসে আসছে যে নেই, তার কিছুই নেই। আমিন শিকদার তার কেনা শখের ইজি চেয়ারে মাথা হেলিয়ে দিল। চোখ বন্ধ করার সাথে সাথে ভেসে উঠল তাহিরা আর তার যৌবনকালের প্রেমের কিছু মুহূর্ত। আমিন সাহেব স্বস্তি পেলেন না। আজকাল তাহিরা, মা, বিভা, শ্রুতি, হামিম সবাই বড্ড জ্বালাতন করছে। তার মাথায় পোকার মতো গিজগিজ করছে। একটু একটু করে তার মাথায় কামড় বসাচ্ছে আর ভাবনার অভ্যন্তরণে প্রবেশ করছে। আমিন শিকদার এবার একটা ভয়ঙ্কর কাজ করলেন। উঠে গিয়ে আলমারি বের করলেন। এখানে একটা পুরনো অ্যালবাম আছে। তাহিরা বানিয়েছিল শখ করে, সে আর ফেলেনি, রেখে দিয়েছে যত্ন করে। কারণ তাহিরার সাথে তার তেমন ঝগড়া বিবাদও হয়নি যে ফেলে দিবে। সে তো ভেবেছিল সে তার 2 স্ত্রীকে নিয়েই থাকবে। অ্যালবাম বের করতেই তাহিরার হাসি মুখের একটি ছবি ভেসে উঠল চোখের সামনে। তাহিরার কোলে শ্রুতি, পাশে বসা বিভাকে তাহিরা এক হাত দিয়ে জড়িয়ে আছে। আমিন সাহেবের হঠাৎ করে মনে হলো, এই পৃথিবীতে এই 3 জনের সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য হেরে যাবে নিঃসন্দেহে। সিজারে 5 দিনের মাথায় রিলিজ দেওয়ার কথা থাকলেও বিভাকে রিলিজ দেওয়া হলো 4 দিনের বেলাতেই। একদিন মাহাতিরি ছিল বিভার কাছে, কখনো হাসিনা, কখনো শ্রুতি খাবার নিয়ে এসেছে। পার্থিবের চলাচল তো ছিলই। বিভাকে ধীরে সুস্থে বাসায় আনা হলো। সাথে এসেছিল শ্রুতি, পার্থিব। শ্রুতি নিজ দায়িত্বে দুপুর এবং রাতের খাবার রান্না করলো হাসিনার সাহায্যে। সবাই দুপুরে খাবার খেয়ে বিভা এবং বাবুর সাথে সময় কাটাতে কাটাতে পার করে দিল দিনটা। পার্থিবকে অবশ্য কাজের তাড়নায় আগেই চলে যেতে হলো। সন্ধ্যাবেলায় শ্রুতিও চলে গেল। এর মধ্যে মাহাতিরও বেশ কয়েকদিনের ছুটি পেয়ে গেছে। ছুটি পেয়ে সে অন্যরকম এক স্বস্তি অনুভব করলো। বিভা পুরোপুরি সুস্থ নয়। এই সময়ে তাকে সাহায্য করতে পারবে, নিজের সন্তানের সাথে সময় কাটাতে পারবে। এর থেকে স্বস্তির আর কি হতে পারে? তবে এখনো সে ততটাও খুশি নয়, কারণ বিভা এখনো তাকে মেনেছে কিনা, তার অভিমান ভেঙেছে কিনা, এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত সে। এই 4 দিন বিভার সাথে প্রয়োজন ব্যতীত তেমন কথা হয়নি। টুকটাক যা হওয়ার তাই হয়েছে। তবে কথা শিগগিরই মাহাতির বলেনি, সাহসও ওঠেনি। বিভার অসুস্থতা, মারা যাওয়ার কথা, অবিশ্বাস, কাটা পেট সব ভাবতেই তার বুকের মাঝে রক্তক্ষরণ শুরু হয়। বিভার সকল ব্যথা নিজের মধ্যে নিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, বিভাকে দেখে মাহাতির যে মনে মনে কতটা ভেঙে পড়েছে তা কি বিভা জানে? বিভার অসুস্থতা মাহাতিরকে যে কতটা পুড়িয়েছে তা কি বিভা জানে? মাহাতির যে বিভার চোখে চোখ রাখতে পারে না তা কি বিভা জানে? বিভা যদি এখনো তাকে বিশ্বাস না করে, তার ভালোবাসায় বিশ্বাস না করে, ভাবতেই তার চারপাশটা অসহ্য যন্ত্রণায় ছেয়ে গেল। মাহাতির ঘরে ঢুকতেই দেখলো তার ছোট্ট মাহাতিম ঘুমিয়ে আছে, বিভা মাঝে, মাহাতিম বিভার এক পাশে। ছেলের দিকেই
চেয়ে আছে বিভা। বিভা মাহাতিরকে দেখেও তেমন কিছু বলল না, সে বসেছিল, শুতে চেষ্টা করলো। মাহাতির তা বুঝতে পেরে এসে বিভাকে ধরে শুয়ে দিল। বিভা মাহাতিরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। কি অবস্থা হয়েছে মানুষটার! এলোমেলো রুক্ষ চুলগুলো কিছুটা বেড়েছে, সাথে গালে চাপ দেহগুলোও আরো কিছুটা বড় হয়ে মুখের গাম্ভীর্য বাড়িয়ে দিয়েছে। আগে ঘুরত নির্লিপ্ত মুখভঙ্গি নিয়ে, এখন ঘুরে গাম্ভীর্যের আবরণ পড়ে। মাহাতির বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিভা কিঞ্চিত অবাক হলেও তেমন কিছু বলল না, পাশে তাকালো নিজের ছেলের দিকে। অন্য পাশের কোলবালিশ আরো কিছুটা ঠেসে দিল বাচ্চার গায়ের সাথে, এরপর বুকের উপর আলতো হাত দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ বাদে বিভা অনুভব করলো মাহাতির তার পাশে শুয়েছে। বিভা সোজা হয়ে শুয়ে আছে। মাহাতির তার গা ঘেঁষে শুয়ে বলল, বিভা ঘুমিয়েছ? বিভা ভাবলো উত্তর দিবে না, তবুও বলল, না। আমি তোমার পেটের উপরে হাত রাখি, একটু জোরে ধরবো না। মাহাতিরের এমন অনুরোধ বিভা আশা করেনি, চোখ বন্ধ করেই বলল, ধরুন। মাহাতির সাথে সাথে হাত বাড়িয়ে বিভাকে আগলে নিল, গলায় মুখ গুজে জড়িয়ে রইল, তলপেটের ক্ষতের দিকেও খেয়াল রাখলো। বিভা চোখ পিটপিট করে চেয়ে রইল ফ্যানের দিকে, কি হচ্ছে তার মাথায় ঢুকছে না। কিছুক্ষণ বাদেই বিভা তার গলা ভেজা ভেজা অনুভব করলো। ব্যাপারটা তার বোধগম্য হতেই মধ্যম আওয়াজে চেঁচিয়ে উঠল, মাহাতির, এই মাহাতির। মাহাতির উত্তর দিল না, নিজের মুখ আরো গুজে দিল গলায়। বিভা উদ্গ্রীব কণ্ঠে বলল, মাহাতির, মাথা তুলুন, আপনি কি কাঁদছেন? মাহাতিরের কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে হাত উঠিয়ে মাহাতিরের মুখ সরাতে চাইল। কোনো রকমে সরিয়ে দিয়ে বিভা দেখলো মাহাতিরের মুখের অবস্থা নাজেহাল, চোখের পানির ছাপ স্পষ্ট দুগালে, কান্নার কারণে চোখ লালাভ বর্ণ ধারণ করেছে, নাকও সামান্য লাল হয়ে আছে। মাহাতিরের এমন অবস্থা দেখে বিভার বুকটা ধক করে উঠল। বিভা উতলা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কাঁদছেন কেন? মাহাতির কিছু না বলে উঠে যেতে চাইল। তার আগেই বিভা অন্য হাত মাহাতিরের গালে রেখে আটকে ফেলল, আদর করে প্রশ্ন করল, কি হয়েছে মাহাতির? আমাকে বলুন, কাঁদছেন কেন আপনি? বিভার ভালো কথাতেও মাহাতিরের ভেতর জেদ চাপল, বলল, আমার আরো 10টা বউ আছে, ওদের খুঁজে পাচ্ছি না, তাই কাঁদছি। বিভা বুড়ো কুচকে নিল। মাহাতির প্রথমে রাগ করে জেদ থেকে বললেও এবার নমনীয় হয়ে গেল। ভাবলো এবার সে বলবেই, মনের কথা বলল, তোমার জন্য কাঁদছি বিভা, আর কার জন্য কাঁদবো? তুমি কেন বুঝো না আমাকে? কেন আগের মতো ভালোবাসো না? তুমি আমার ভালোবাসাকেও বিশ্বাস করো না। ওটিতে ঢোকার আগে কী সব আজে বাজে কথা বললে। তুমি জানো না তোমার কথায় আমার খারাপ লাগতে পারে, কষ্ট হতে পারে। তুমি ছাড়া এই দুনিয়ায় কে আছে আমার? তবুও তুমি আমার সাথে এমন করো, আমার ভালো লাগে না বিভা। তুমি জানো না আমি কয়েকদিন কীভাবে ছিলাম? প্রথমে তো ওটি, পরে এমন কাঁটা পেট, তাজা ঘা, সব মিলিয়ে আমার কেমন লেগেছে আমিই জানি। বিভার মনে হলো কোনো বাচ্চা তাকে অভিযোগ করছে। লোকটার কথা এত মায়া লাগে কেন? মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই কেন? শব্দ থাকলে ভালো হতো, এই মানুষটাকে নিঃসন্দেহে দেওয়া যেত। মানুষটার কথা প্রথমে অবাক হয়ে শুনলেও পরে মুচকি হাসল বিভা, পাশের হাত বাড়িয়ে গালে দিল, বলল,